নিয়ে আলোচনা হবে? গোলক, তাই তো? গোলকটা শুরু হবে, তাই তো? কয়েকজন ক্লাসটা করেছিস, তারা হয়তো কিছুটা জেনেছিস। যারা করিসনি, নতুন হচ্ছে, তাদের কাছে পুরোটা নতুন হবে। ভালো করে শুনবি, ভালো করে শুনলে মোটামুটি আশা করি গোলক সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে, তাই না? ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে। এবার আমরা বৃত্ত জেনেছি, তাই তো? বৃত্ত তো আগে জেনে এসেছি। বৃত্ত কি ছিল? কটা মাত্রা ছিল? দুটা, দৈর্ঘ্য আর প্রস্থ। দ্বিমাত্রিক, ওটা কি ছিল? এটা ঘনবস্তু। গোলক হচ্ছে কি? ঘনবস্তু, কারণ এটা কমাত্রিক হবে। ত্রিমাত্রিক, এটা হবে ত্রিমাত্রিক। অর্থাৎ এক্ষেত্রে কি কি থাকবে? গোলকের ক্ষেত্রে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে ও উচ্চতা। তাহলে গোলকটা হচ্ছে ত্রিমাত্রিক। এর তিনটা মাত্রা আছে, তাই কি আমরা কি বলবো? ত্রিমাত্রিক, ঠিক না? এর তিনটা মাত্রা আছে। এবার হচ্ছে গোলক। গোলক বললে যে গোলক একটা ঘনবস্তু, এটা বললে কোনো আইডিয়া আছে যে প্রকৃতি আমরা দেখতে পাই এমন জিনিসগুলা বস্তু, ঘনবস্তু, যার উদাহরণটা যেটা কিনা গোলকের উদাহরণ, তো বলতে পারবি যে এটা গোলকের উদাহরণ হবে, যে এই বস্তুটাকে আমরা গোলক বলতে পারি, মানে গোলক আকৃতি বস্তু বলতে পারি। ফুটবল, সবাই ফুটবল জানে, ফুটবল, ক্রিকেট বল, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে গোলকের উদাহরণ, ঠিক না? এবার এই যে গরমকাল, ঠিক আছে? এই গরমকালে কি হয়? আগেকার দিনে, এখন আছে, অতটা প্রচলন নেই, তাও আছে, তাল পাখা। তাল পাতা পাখা ইউজ হতো না? ওখানে পাখাটা কেমন হতো? এরকম হতো, একটা হাতল থাকতো, মানে এটা অ্যাকচুয়ালি অর্ধবৃত্ত। এটা তার ব্যাস ধরা যেতে পারে, বাস হাতা, কিন্তু হাতলটার জন্য ব্যাসটা একটু বাড়িয়ে দেওয়া আছে। আমি এটাকে যদি বাদ দিয়ে কল্পনা করি, তাহলে যখন আমরা হাওয়াটা নেওয়ার জন্য বা হাওয়াটা করার জন্য পাখাটাকে ঘোরাচ্ছি, এটা তো হ্যান্ডেল টাইপের আছে, তাহলে ঘুরলে ভাব দেখি কেমন আকৃতি বস্তু তৈরি হয়। যখন স্পিডে ঘুরতে থাকে তখন সেটা কি হয়ে যাবে? সেটাই আমরা গোলক বলতে পারি, ঠিক না? এই যে তাল পাখাটা যখন আমরা হাওয়া করার জন্য ঘোরাচ্ছি, হাতলটা ধরে আছে, তাহলে সে যখন স্পিডে ঘুরছে না, তখন তো আর এটা নেই বলে মনে হচ্ছে না, পুরোটা জুড়ে আছে, তাই না? তখন এইটাকে বাদ দিয়ে যে বস্তুটা, যে আকৃতিটা তৈরি হচ্ছে, ওটা হচ্ছে গোলক। তাহলে এটাও গোলকের মতো হতে পারে, তাহলে এগুলো আমরা গোলক বলতে পারি। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি? গোলকের উদাহরণ। তাহলে কি বললাম? গোলকের উদাহরণ কি হতে পারে? ফুটবল, লোহার বল, ক্রিকেট বল। তাহলে এগুলো হচ্ছে ফুটবল, ক্রিকেট বল, বা এই যে পাখাটা যখন ঘোরানো হচ্ছে তখন যে আকৃতি তৈরি হচ্ছে, সেটা গোলকের উদাহরণ হবে, ঠিক আছে? এই যে স্কুলে যে খেলা হয় লৌহ বল নিক্ষেপ, সেই লৌহ বলটাও কিসের উদাহরণ? গোলকের উদাহরণ, ঠিক আছে? এবার এই গোলকের ক্ষেত্রে কখনো সাপোজ প্লাস্টিক বল, সাধারণত কি হয়? ভিতরটা ফাঁপা হয়, তাহলে সেটা ফাঁপা হয়ে যাচ্ছে, তাহলে সেটা ফাঁপা গোলক হয়ে যাচ্ছে। প্লাস্টিক বল সাধারণত ভেতরটা ফাঁপা হয়, আবার লৌহ বল ভেতরটা কিন্তু সাধারণত ফাঁপা হয় না, নিরেট হয়, তাহলে সেটা কি হবে? নিরেট গোলক, তাই না? তাহলে প্লাস্টিক বলটা সাধারণত ফাঁপা গোলক উদাহরণ হতে পারে। আবার লোহার বল যেটা পুরো ভেতরটা পুরোপুরি মানে ফাঁপা নেই, পুরো ভর্তি, সেটা নিরেট গোলক উদাহরণ হতে পারে। এবার গোলকের অঙ্ক করতে গেলে আমাদের গোলকের সূত্র জানতে হবে। কি জানতে হবে? গোলকের সূত্রগুলো, শুধু সূত্র জানলে হবে না, সূত্রগুলো কোত্থেকে এসছে, কিভাবে আমরা সূত্রগুলো পেয়েছি, সেটাও জানতে হবে, ঠিক না? তাহলে মেন হচ্ছে আমাদের গোলকের কি জানতে হবে? সূত্রগুলো জানতে হবে, এবং কোত্থেকে এসছে তার ব্যাখ্যাটা আমাদের জানতে হবে, ঠিক আছে? গোলক সম্বন্ধে আইডিয়াটা হলো, গোলক মানে গোলক বলতে কোন বস্তুগুলোকে আমরা সেটা বলতে পারবো। তাহলে এবার আমরা গোলকের সূত্রে যাবো। কিসে যাবো? তো প্রথম আমরা যাবো, গোলকটা মুছে দিলাম। গোলক, তাহলে প্রথমে আরেকটা কথা বলে দিই, গোলকের কটা তল? একটাই তল। সে তলটা কেমন? মানে সমান টাইপের না বাকি আছে তলটা? তাহলে সে তলটা পুরোটাই বক্রাকার। তাহলে গোলকের একটাই তল, সেটাই হচ্ছে বক্রতল। তাহলে গোলকের সমগ্র তল, বক্রতল সেম হবে। গোলকের যেটাই সমগ্র তল সেটাই বক্রতল। গোলকের একটাই তল। যদি বলা হয় যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, যা হবে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সেম হবে, কোনো আলাদা কিছু নয়। কিন্তু যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমি জেনেছিলাম, এখানে বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে, কিছু ব্যাপার নেই, জিনিসটা পুরো সেম। অর্থাৎ গোলকের তলটাই হচ্ছে বক্রতল, সমগ্র তলটাই বক্রতল। এবার আমরা গোলকের ক্ষেত্রফল সূত্রে আসবো, তাই তো? প্রথমে আমরা আসবো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। কি করে পাবো? এটা প্রথম সূত্র জানতে হবে,
যে গোলকের সূত্রটা হচ্ছে কি 4πr²। ক্ষেত্রফল হলে কি হবে? বর্গ একক হবে। ক্ষেত্রফল হলে কি হবে? একটা কথা বর্গ হবে। তাহলে 4πr² বর্গ। বাট এই সূত্রটা কিভাবে এলো, ঠিক না? এই যে 4πr² আমরা পেলাম, এটা কিভাবে পেলাম? এটাকে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি একটু ভালো করে বুঝলে বুঝতে পারবি। আমি বলবো, একটা গোলক সাপোজ আর একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, তাহলে গোলকের ব্যাসার্ধ কত বলে দিলাম? আর একক, ঠিক আছে? আর একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলককে যদি মাথায় পিন আটকে দেওয়া হয়, তার গোলকটার মাথায় কি আটকে দেওয়া হলো? মানে ফুটবলটা, তার মাথায় পিন আটকে দিলাম। এবার কি করলাম, তাকে একটা দড়ি দিয়ে হ্যাঁ পুরোটা আবৃত করে দিলাম। সেই পিনটার কাছে দড়িটাকে বেঁধে দিলাম, দিয়ে সেই দড়িটা চারপাশ ঘুরিয়ে গোলকের, মানে সেই ফুটবলটাকে ভাব, এটা পুরোটা কি করে দিলাম? ফরাম না আবৃত করে দিলাম, ঠিক আছে? তাহলে কিটা পরিমাণ দড়ি লাগলো? সেই পরিমাণ দড়ি দিয়ে যতটা সেই ফুটবলটাকে বা সেই গোলকটাকে আবৃত করতে যতটা দড়ি লাগলো, ঠিক ততটা পরিমাণ দড়ি, তার বেশিও নয় তার কমও নয়, সেই পরিমাণ দড়ি দিয়ে এবার গোলকের ব্যাসার্ধ ছিল আর একক, তাহলে আর ব্যাসার্ধের বৃত্ত, সেই আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তকে ভরাট করলে সেই দড়ি দিয়ে সেরকম 4টা বৃত্ত সম্পূর্ণ ভরাট হবে। বোঝা গেল? একটা আর একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, তার মাথায় পিন আটকে দিলাম, পিন আটকে সেই পিন থেকে সুতোটাকে বেঁধে সেই সুতোটা সেই গোলকের চারপাশে ঘুরিয়ে পুরোটা আবৃত করে দিলাম। এবার সুতোটার পরিমাপ এমন হবে যাতে আবৃত করার চেয়ে যতটা আবৃত করতে লেগেছে ততটাই, তার বেশিও নয় তার কমও নয়। সেই পরিমাণ সুতো বা দড়ি দিয়ে যদি সেই আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তকে আবৃত করতে হয়, তাহলে সেরকম কটা বৃত্ত আবৃত হবে? 4টে, পুরো 4টে, কম হবে না বেশি হবে না। যখন 4টে বৃত্ত সম্পূর্ণ আবৃত হবে তখন সুতো পুরো শেষ হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে 4টা বৃত্তের ক্ষেত্রফলের সমান হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক কি না? তার মানে 4টা বৃত্তের ক্ষেত্রফলের সমান হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্র। কখন না, যদি সেই গোলক আর বৃত্তের ব্যাসার্ধ সেম হয়। যদি সেই গোলক আর বৃত্তের, এমনটা নয় যে গোলকের ব্যাসার্ধ 10 সেমি আর বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি, তাহলে কিন্তু সেটা হবে না। যদি গোলকের ব্যাসার্ধ যাই হবে, বৃত্তের ব্যাসার্ধ তাই হবে, তাহলে সেক্ষেত্রে 4টা বৃত্ত সম্পূর্ণ আবৃত করা যাবে। কি দিয়ে? না, যে পরিমাণ দড়ি দিয়ে নির্দিষ্ট ব্যাসার্ধের গোলককে আবৃত করা হয়েছিল সম্পূর্ণভাবে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে 4টা বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তার মানে বৃত্তের ক্ষেত্রফল আমরা আগেই জেনে যাচ্ছি πr², তাহলে 4টা হলে 4 গুণ হবে 4πr²। এটা ছবি এঁকে দেখানো যেতে পারে, এটাকে একটু ছবি এঁকে দেখানো যেতে পারে। ছবি আঁকা যদিও ভালো না, তাও একটু দেখাচ্ছি। ছবি তো আমি আঁকতে পারি না। ধরো গোলক, মোদ্দা কথা হচ্ছে জিনিসটা বুঝতে হবে। ছবিটা ভালো খারাপটা ব্যাপার নয়, জিনিসটা বুঝলাম কিনা এটাই মেন কথা, ঠিক তো? এটা তো ছবি আঁকার ক্লাস নয়, আমি ছবির মাধ্যমে আইডিয়াটা দেবো, বাট মেন হচ্ছে আমার জিনিসটা বুঝলে হবে, ঠিক কিনা? না, এরকম যদি একটা গোলক হয়, এদিকে যাবো, লাইভ ঠিকঠাক হচ্ছে রে? ওটা বুঝতে পারবি? লাইভ ঠিকঠাক হচ্ছে দেবু? ওটাই বুঝতে পারবি, আমি কিছু বুঝতে পারবো না। আমাকে দেখার জন্য তোরাই আছিস, ঠিক কিনা? তোরাই দেখলে দেখবি, তোরাই রাখলে রাখবি। এবার এরকম একটা গোলক হয়, মোটামুটি একটা গোলক বোঝা যাচ্ছে মোটামুটি। এবার এখানে আমরা একটা পিন আটকে দিয়েছি। কি দিয়েছি? দড়িটাকে তো আটকাতে হবে, তাহলে পিন দিয়ে আটকাতে পারি, নাহলে দড়িতে জড়ালে তো গোলকের মধ্যে দড়িতে খুলে আসবে, ঠিক না? এবারে এইখানে পিন দিয়ে দড়িটাকে এইখানে বেঁধে দিয়ে যদি এই গোলকের পুরো বক্রতলটাকে আমরা আবৃত করে দিই, মানে পুরো বক্রতলটা ভরাট হয়ে যাবে, ঠিক আছে? মানে গোলকের, মানে সেটি ফুটবল যদি হয়, তার যে অ্যাকচুয়ালি যে বক্রতলটা ছিল, যে কালারের বা যে ডিজাইন, সেটা কিন্তু আর আমরা দেখতে পাবো না, দড়ি দিয়ে আবৃত হয়ে যাবে। তাহলে সেরকম এটাকে পুরোটা আমরা যদি এরকম দড়ি দিয়ে এরকম জাস্ট দেখাচ্ছি আর কি, মানে পুরোটা থাকবে, এটা পুরোটা ভরাট হবে, বোঝাতে চাইছি আমি এরকম, ঠিক আছে? এমনটা নয় যে মাঝখানে ফাঁকা থেকে যাবে। কি বলছি বুঝতে পারছিস? মানে সেই দড়ি দিয়ে কিন্তু পুরোটা গোলকের বক্রতল পুরোটা ভরাট হয়ে যাবে সেই দড়িটা দিয়ে, ঠিক আছে? 4-5টা, মানে এইভাবে দড়িটাকে আমরা আবৃত করবো এইভাবে। ছবিতে যতটা সম্ভব নয় অতটা আমার দ্বারা, যতটা পাচ্ছি ছবির দ্বারা বোঝাচ্ছি।
তাহলে সেই পরিমাণ দড়ি দিয়ে, ঠিক সেই পরিমাণ দড়ি দিয়ে, তাহলে এর ব্যাসার্ধ গোলকটা আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, তাহলে এর ব্যাসার্ধ কত? আর একক। তাহলে এই গোলকের ব্যাসার্ধটা হচ্ছে আর একক। এবার এদিকে আমরা কি করব, সেই আর একক ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকবো। ঠিক আছে, একটা বলা ভুল, চারটে আঁকবো। তাহলে এই বৃত্ত, এটা কিন্তু বৃত্ত, এটা কি তাহলে? এটা অ্যাকচুয়ালি গোলক, আর এটা হচ্ছে বৃত্ত। তাহলে এর ব্যাসার্ধ আর একক, ঠিক না? এটা যদি কেন্দ্র হয় তাহলে এটাতে ব্যাসার্ধ হবে। এবার এই যে ব্যাসার্ধ বিশিষ্ট গোলক ছিল, ঠিক সেই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, তাহলে সেই দড়িটা সেখান থেকে খুলে, সেই দড়িটাকে আমরা সেখান থেকে খুললাম, যে সেই দড়ি দিয়ে এই বৃত্তের যে তলটাকে আমরা ভরাট করছি, এইভাবে ভরাট করবো। ঠিক আছে, এখানেও ঠিক তেমনি ফাঁক থাকবে না, বোঝা গেল? এখানে কিন্তু ফাঁক থাকবে না, মানে আমি জাস্ট ছবিতে তো পুরো সেভাবে করতে পারবো না, যতটা পারছি কি এখানেও সেই দড়িতে আমরা এক একটা বৃত্তে ভরাট করছি। তাহলে সেই দড়ি দিয়ে এই আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের মতো কটা বৃত্ত ভরাট হবে? তাহলে তাহলে এটাও ভরাট হয়ে যাবে, তখন আর একটা দড়ি থেকে যাচ্ছে, আবার সেই দড়ি দিয়ে এটাও ভরাট হয়ে যাবে। ঠিক, আর দুইটা দড়ি থাকছে, অবশ্যই দড়ি দিয়ে এটা পুরোটা ভরাট হয়ে যাবে, আর দড়ি আমরা খুঁজে পাবো না, এখানে শেষ। তাহলে এখান থেকে বুঝতে পারছি এর বক্রতলটা আবৃত করতে যতটা দড়ি লেগেছিল সেই পরিমাণ দড়ি দিয়ে চারটা বৃত্ত ভরাট হয়ে গেল। তাহলে চারটা বৃত্তের ক্ষেত্রফলের সমান হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, তাই এখানে 4πr² হয়েছে। তাই এখানে এগুলো একটা πr², এগুলোর ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল πr², ঠিক না? তাহলে গোলকের ক্ষেত্রফল হয়ে যায় বক্রতলের ক্ষেত্রফলটা 4πr²। তাহলে এই সূত্রটা পুরো ক্লিয়ার না? কোনো প্রবলেম থাকবে? যে সূত্রটা কি করে করলো, কোনো প্রবলেম থাকলো না, ঠিক তো? বাকি ছবি যে খারাপ হচ্ছে মাথায় রাখতে হবে, ছবিটা হচ্ছে বোঝানোর জন্য, ছবি আঁকার জন্য নয়, ছবি আঁকা শেখানোর জন্য কিন্তু না, এটা ছবি আঁকার ক্লাস তো নয়। ছবিটা মোটামুটি হবে, আমাদের কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক তো? ক্লিয়ার? তাহলে এই সূত্র নিয়ে কোনো প্রবলেম নেই, তাহলে খাতায় লিখে ফেলবো আমরা প্রত্যেকে, যে গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা লিখে নিয়েছি। নেক্সট সূত্রে যাবো আমরা। এই অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে বলবে। দেবু দেখ লাইভ ঠিকঠাক হচ্ছে? লাইভ প্রবলেম হলে আমাকে বলিস, নেট প্রবলেম করতে পারে। তাহলে আমাদের কি হয়ে গেল, গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা হয়ে গেল, ঠিক তো? নেক্সট যাব অর্ধগোলক। কিসে যাব? এর অর্ধগোলক দুরকম হতে পারে। এবার কিসে যাব? অর্ধগোলক, মানে গোলকের অর্ধেক, তাই না? সেরকম তো বোঝা যাচ্ছে। এই শব্দটাকে সেরকম একটা বুঝতে পারছি যে অর্ধগোল মানে গোলকের অর্ধেক, এরকম ব্যাপারটা আসছে। এবার এই অর্ধগোলক দুরকম হতে পারে। কিরকম হতে পারে? করকম দুরকম। একটা হচ্ছে ফাঁপা, আর একটা নিরেট হতে পারে, ঠিক কিনা? তাহলে ফাঁপা বলতে কিরকম? ধর অর্ধ গোলাকৃতি বাটি, এই বাটিটা নিরেট না, বাটি নিরেট হয় তাহলে বাটিতে তরকারি রাখার জায়গা থাকবে তো, ঠিক কিনা? তাহলে বাটিটা খালি, মানে নিরেট না, ফাঁপা। তাহলে সেটা হতে পারে, উদাহরণ দিতে পারি অর্ধ গোলাকৃতি বাটি। এটা ফাঁপা গোলকের উদাহরণ হতে পারে। নিরেট কি হতে পারে? সাধারণত এখন তরমুজের দিন যদি তরমুজটা যদি পুরো গোলকাকার হয়, তাকে যদি অর্ধেক করে দিই, ভিতরটা কি ফাঁপা? নিরেট থাকবে। তাহলে তরমুজের অর্ধেক হতে পারে, লৌহ বলের অর্ধেক হতে পারে, ঠিক কিনা? ক্রিকেট বলের অর্ধেক হতে পারে, ঠিক কিনা? কারণ ভেতরটা নিরেট, ঠিক না? আমি ধরলাম ক্রিকেট বলের এরকমটা, ঠিক আছে? তাহলে তার মানে নিশ্চয়ই যখন অর্ধগোলকটা দুরকম হচ্ছে, তাহলে দুরকম অর্ধগোলকের দুরকম ক্ষেত্রফল সূত্র পাবো। কারণটা কি? দেখ, যখন ফাঁপা হচ্ছে না, তার কিন্তু সেই অর্ধেক বক্রতলটা পাচ্ছে। গোলকের যে পুরো সমগ্রতল বা বক্রতল ছিল তার ঠিক অর্ধেক বক্রতল পাওয়া যাচ্ছে। কিন্তু নিরেট হয়ে গেলে অর্ধেক বক্রতল থাকবেই, সাথে নিরেট যে জায়গাটা, এটা বৃত্তাকার তল হবে। নিরেট জায়গাটা কি হবে? এটা বৃত্তাকার তল হবে। তাহলে এক্ষেত্রে দুরকম তল পাবো, একটা বক্রতল, একটা সমতল, এর শুধুমাত্র বক্রতল। এক্ষেত্রে শুধুমাত্র কি হবে? একটাই তল হবে, বক্রতল, এর হবে বক্রতল একটা প্লাস সমতল। এটা নিয়ে কোনো আইডিয়া, আরে ডাউট আছে? একদম ক্লিয়ার।
ঠিক না? এবার তাই ক্ষেত্রফল দুরকম পাবো। ক্ষেত্রফল সূত্র করকম পাবো? অর্থাৎ একটা হবে ফাঁপা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে সমগ্রতলের ক্ষেত্রফল, আর নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক না? একটা পাবো কিসের? ফাঁপা অর্ধগোলকের সমগ্রতলের। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? ছবিতে আমি বোঝালাম বাস্তব উদাহরণ দিয়ে। এখানে দেখতে পাচ্ছি তার তলটা হবে ঠিক গোলকের বক্রতলের অর্ধেক হয়ে যাবে, কারণ ক্ষেত্রফলটাও তার অর্ধেক হয়ে যাবে। ঠিক, তার মানে যেহেতু তার তলটা গোলকের বক্রতল বলি বা সমগ্রতল বলি তার অর্ধেক হচ্ছে, তাহলে এর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ফাঁপা হলে ক্ষেত্রফলটা হয়ে যাবে তার অর্ধেক। সেখানে 4 পাই r স্কয়ার ছিল বর্গ একক, এখানে তার অর্ধেক মানে কত? 2 পাই r স্কয়ার বর্গ একক। ঠিক কি না? এটা হয়ে গেল। এবার আমরা কিসে আসবো? এবারে হচ্ছে নিরেট নিরেট। এবার আসবো নিরেট। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ছবিতে দেখেছিলাম, বুঝেছিলাম কি, যে একটা তল হচ্ছে গোলকের বক্রতলের অর্ধেক আর একটা বৃত্তাকার তল, সমতলটা বৃত্তাকার তল। তাহলে সেই বৃত্তাকার তলের ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছি আর একক। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে এই যে গোলকের বক্রতলের অর্ধেক, সেটা ক্ষেত্রফল 2 পাই r স্কয়ার হবে, যেমন এটা হয়েছে ফাঁপার ক্ষেত্রে। প্লাস যে বৃত্তাকার তলটা তার ক্ষেত্রফল হবে পাই r স্কয়ার। এককটা কি? ক্ষেত্রফল হলে বর্গ একক, অর্থাৎ হয়ে যাবে 3 পাই r স্কয়ার। তাহলে এই যে আগের একটা সূত্র হলো ক্লিয়ার, এর সূত্র নিয়েও ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এদের সূত্র নিয়ে কোনো সমস্যা আছে? হয়ে গেল। তাহলে আমাদের 3টা সূত্র হয়ে গেল। আর কটা সূত্র জানতে হবে আমাদের? দুটো, একটা হচ্ছে গোলকের আয়তন আর একটা হচ্ছে অর্ধগোলকের আয়তন। ঠিক আছে? গোলকের আয়তনের যে সূত্রটা তো জানা আছে। ঠিক আছে, মশা হয়ে গেল তো, পরে বলে দেবো। হ্যাঁ, তো গোলকের আয়তনের সূত্র আমাদের জানা আছে, কিন্তু আমি বইতে দেখেছি ওখানে কিন্তু আয়তনের সূত্রের ব্যাখ্যাটা নেই। আমি একটা পেজ মোটামুটি সেটা বলার চেষ্টা করবো, বুঝতে পারলে ভালো, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, তো আমরা গোলকের আয়তনের সূত্রটা লিখি, তারপরে সেটা ব্যাখ্যা হয়ে যাবে। কি হবে? 3.5 মানে 4/3 পাই r কিউব। ঠিক আছে, সূত্রটা হচ্ছে 4/3 পাই r কিউব। আয়তন মানে কি হয়ে যাবে? আয়তন মানে ঘন একক। ঘন একক হবে, একক সবসময় ঘনতে হবে। আয়তনের একক সবসময় কিসে হবে? ঘন একক হবে। সেমি থাকলে ঘন সেমি, মিটার থাকলে ঘন মিটার। ঠিক আছে, আমরা এখানে ঘন একক, একক তো আমাদের জানা নেই কি, আমরা এখানে ঘন একক লিখব। তাহলে এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র। তাহলে আমাদের এটা জানতে হবে, যেমন আমরা এতগুলো জানলাম যে কোথা থেকে এলো, এটা কোথা থেকে এসেছে, এরও নিশ্চয়ই ব্যাখ্যা তো আছে। তো ব্যাখ্যাটা এভাবে দেওয়া যেতে পারে, বইতে কিন্তু তোমাদের নেই। ঠিক আছে, ব্যাখ্যাটা দেওয়া যেতে পারে যদি সেই আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলককে সম্পূর্ণ জলপূর্ণ করি। কি বললাম? একটা আর একক ব্যাসার্ধ বিশিষ্ট ফাঁপা গোলক, অবশ্য নিরেট না, নিরেট হলে জল থাকবে কি করে? তাহলে সেই ফাঁপা গোলকে আমরা জলপূর্ণ করে দিলাম, ভেবে না। ঠিক আছে, এবার সেই জলের তো একটা যে পরিমাণ জল, তার একটা আয়তন আছে। সেই গোলকে যে পরিমাণ জল থাকলো তার একটা আয়তন পাবো। এবার সেই পরিমাণ জলের আয়তনকে, ঠিক আছে, সেই পরিমাণ জলের আয়তনকে আমরা যদি পাই আর কিউব দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল হবে কত? 4/3। ঠিক আছে, তাহলে ভাগফল কত হবে? 4/3। অর্থাৎ এরকমটা কি বলতে চাইছি, যে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলককে, ফাঁপা গোলককে সম্পূর্ণ জলপূর্ণ করলাম। সম্পূর্ণ মানে সম্পূর্ণ জলপূর্ণ কথার অর্থ হচ্ছে কিছুটা কমও না, বেশি তো করাই যাবে না। বেশি কি করে করা যাবে, মানে কিছু কম করা যাবে না, পুরোপুরি ভর্তি করতে হবে। ঠিক আছে, একদম ভর্তি হবে, কানায় কানায় পূর্ণ। ঠিক আছে, তো সেরকম করলে সেই পরিমাণ যে জলটা তার আয়তনকে যদি আমরা পাই আর কি দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল হবে 4। তাহলে এরকমটা হবে, অর্থাৎ কিরকম হবে না, জলের আয়তন বাই পাই আর কি ইকুয়াল টু ভাগফল 4/3 হবে। তাহলে আমরা বলতে পারি যে জলের আয়তন সমান 4/3 পাই আর কিউব। এবার এখানে জলের আয়তনটা তো গোলকের আয়তন, ঠিক না? গোলকটাকে কি দিয়ে ভর্তি করা হয়? জল দিয়ে। তাহলে গোলকের আয়তনটা জলের আয়তন সমান হবে না, অর্থাৎ
আমরা পেয়ে যাচ্ছি যে গোলকের আয়তন 4 3 পাই আর কিউব ঘন একক। তাহলে এই সূত্রটা এইভাবে এসেছে, ঠিক আছে? এটা বোঝা গেল তো। এবার আরেকটা সূত্র যাব, অর্ধগোলকের। আমরা এখানে লিখতে, এটা বুঝতে পারি, এটা বুঝতে পারি কি শুধু এখানে অর্ধ যোগ করে দেবো, তাই না? গোলকের তো আয়তন হলো, তাহলে আমরা অর্ধগোলক শিখলাম, তার আয়তন জানবো না? অর্ধগোলকের আয়তন কি হবে? গোলকের আয়তন অর্ধেক হয়ে যাবে। অর্ধগোলকের আয়তন এক্ষেত্রে তলের ব্যাপার নেই, আয়তনের ক্ষেত্রে তলের ব্যাপারটা ম্যাটার করছে না। তাহলে অর্ধগোলকের আয়তনের ক্ষেত্রে গোলকের যে আয়তনের সূত্র পেয়েছিলাম 4/3 পাই আর কিউব, তার অর্ধেক করলে 2/3 পাই আর কিউব হয়ে যাবে, ঠিক না? অর্থাৎ 4/3 পাই আর কিউবটা হয়ে যাবে 2/3 পাই আর কিউব ঘন। তাহলে আমাদের কি হলো, সূত্রগুলো জানা হয়ে গেল, ঠিক? তাহলে গোলকের সূত্র নিয়ে কোনো সমস্যা থাকলো না। এবার এই সূত্র যদি আমরা সঠিক সঠিক জানতে পেরেছি, তাহলে কিন্তু অঙ্ক করতে আমাদের সমস্যা হবে না। এবার পরিমিতির অঙ্কে একটাই জিনিস মেন, প্রশ্নটা পড়ে যে ছবিটার বর্ণনা করা হয়েছে, যে ঘনবস্তুটার বর্ণনা করা হয়েছে, ওটা যদি আমাদের মনে চলে আসে যে কি বলতে চাইছে, ছবিটা কেমন, ঘনবস্তুর আকৃতিটা, তাহলে অঙ্কটা হবে, ঠিক কিনা? পরিমিতির অঙ্কের মেন হচ্ছে প্রশ্নটা পড়ে আমাকে যে ঘনবস্তুর বিবরণটা দেওয়া হয়েছে তার আকৃতিটা কেমন সেটা বুঝে নিতে হবে। সেইটা সম্বন্ধে বুঝতে পারলে অঙ্কটা করতে সুবিধা হবে, ঠিক আছে? এবার আমরা একদম শুরুর একটা অঙ্ক করবো। প্রথম অঙ্কটাতে শুরু করি, অনুশীলনী, ঠিক আছে? অনুশীলনের প্রথম অঙ্কটা কি আছে? তাহলে দিয়েছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। আরেকটা জিনিস বলি, এটা তো নিশ্চয়ই জানা আছে, তাও বলে দিচ্ছি, ব্যাসার্ধ আর ব্যাসের মধ্যে সম্পর্ক, ঠিক না? এটা জানা আছে, তাও আমি আবার রিমাইন্ড করে দিচ্ছি। ব্যাস সমান কি 2 গুণিতক ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ভাইস ভার্সা কি হবে, মানে ঠিক বিপরীত হবে, কি হবে? ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে বিপরীতভাবে বলা যাবে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। ব্যাসের অর্ধেক তো ব্যাসার্ধ, তার নামের মধ্যেই লুকিয়ে আছে অর্থটা। ব্যাসার্ধ, অর্ধ কথাটা যোগ আছে না, ব্যাস কথাটাও আছে, অর্ধ কথাটাও আছে, তাহলে ব্যাসার্ধ মানেই হচ্ছে ব্যাসের অর্ধেক। একইভাবে উল্টো তাহলে কি হবে, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হবে। এটা আমার জানা থাকবে, এটা লাগবে কাজে। তাহলে একের অঙ্ক কি বলেছে? একের অঙ্ক বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি। তাহলে ব্যাসার্ধ দিয়েছে, কোনো চাপ নেই, ব্যাস দিলে আমাদের ব্যাসার্ধ বের করতে হতো, কিন্তু এখানে ব্যাসার্ধই দিয়ে রেখেছে, তাহলে আমাদের বেশি খাটনি নেই। কিন্তু একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করব। কি হিসাব করব? সমগ্র তল। কারণ আমরা কি বলেছি একটু আগে সূত্রে, যে সমগ্র তল মানেই বক্রতল, গোলকের যেটাই সমগ্র তল, ঠিক তো? তাহলে এখানে লিখবো যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি, এটা লিখবো যেমনটা বইতে আছে, একের দাগ না? স্পিডে করানো হচ্ছে কি না? ঠিক আছে, তাহলে আমি একটু স্পিডটা কমিয়ে দেবো না? ঠিক আছে, ঠিক আছে। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 10.5 সেমি, তাই তো? মানে 10.5 সেমি বের করতে দিয়েছে। খুব কঠিন কি হবে, সূত্রে ফেলে দিলে অঙ্ক শেষ, ঠিক না? তাহলে লিখবো অতএব গোলকটির সমগ্র ক্ষেত্রফল সমান। কি লিখবো? অতএব গোলকটির প্রশ্ন হয়তো দিল পরীক্ষায়, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? সেম হবে, সমগ্রতল বক্রতল সেম বলেছিল গোলকের ক্ষেত্রে, তাই না? তাহলে দিয়েছে অতএব গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান। কি হবে সূত্র? কি গোলকের সমগ্রতলের ক্ষেত্র সূত্র কি? 4 পাই r স্কয়ার। rটা কি? যেখানে গোলকের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ দিয়ে রেখেছে, তাহলে আমরা লিখব 4 পাই r স্কয়ার, কি এককটা বর্গ একক, তারপর আমরা মানগুলো বসিয়ে দেব, ঠিক না? 4 থাকলো, পাই মানে কত? 22 এর 7। আচ্ছা, r স্কয়ার মানে অর্থাৎ 10.5 টা দুবার গুণ হবে, কি স্কয়ার না, r এর পাওয়ার কত? 2, তাহলে 10.5 দুবার গুণ হবে, r এর মানটা দুবার গুণ হবে, দুবার গুণ আকারে বসবে। তাহলে 10.5 গুণিতক 10.5 বর্গ, একক সেমি আছে, তাহলে এখানে একক জায়গায় কি হবে? সেমি হয়ে যাবে। এবার কিভাবে কাটবো? সিম্পল একদম, 10.5 কে 7 দিয়ে কাটলে 1.5 হবে, কত হবে? 1.5। এবার 22 আর 4 গুণ করলে 88, তার সঙ্গে 1.5 গুণ করলে 132, তার সঙ্গে 10.5 গুণ করলে 1386, মুখে মুখেই গুণ হয়ে যাবে। যদি অসুবিধা হয় রাফ করে নেবো আমরা।
আমার যদি মুভমেন্ট করতে অসুবিধা হয় আমি সাইডে রাফ করে নেবো, কোনো সমস্যা নেই, রাফ করতেই পারি। সমান হয়ে যাবে 1386 বর্গ সেমি। এখানে সরল করাটা তো দেখাতে হবে না, এটা তোমরা নিজেরাই করতে পারো। ঠিক আছে, এটাই হচ্ছে একের দাগের অঙ্ক। তুলে না, খুব সোজা কিনা, ভীষণ সোজা অঙ্ক। ব্যাসার্ধ দিয়েছে, সূত্র বসাবো, সূত্রে ব্যাসার্ধের মানটা বসিয়ে সরল করলেই ক্ষেত্রফল হয়ে গেল, একদম সোজা। হয়ে গেছে, এটা মুছলাম, একটা মুছে দিলাম। আমরা আজকে অঞ্চলে যতগুলো অঙ্ক আছে ততগুলো তো করার সময় হবে না, বা অতগুলো করলে আমরা সবটা নিতেও পারবো না। হয়তো আমরা 4 থেকে 5টা অঙ্ক করবো, একটা করলাম, আর হয় 3টে কি 4টে অঙ্ক করবো। ঠিক আছে, আর 3টা থেকে 4টা অঙ্ক আমরা আজকে করবো, নেক্সট ক্লাসে বাকিটা হবে। আর একটা ক্লাস হলে এটা শেষ করে দেবো, আজকে আপাতত কিছুটা করেছি। এবার আমরা করব, আমরা এবার করতে পারি 3টা করতে পারি। ঠিক আছে, 3 দাগের অঙ্কটা দেখ। 3 দাগের অঙ্ক কি বলেছে? স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয়, ঠিক না, তার ব্যাসের দৈর্ঘ্য কত দিয়েছে? তার ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে 7 সেমি। তার মানে এখানে কিন্তু ব্যাসার্ধ দেয়নি আমাদের, কিন্তু অঙ্কের কারণে কি বের করতে ব্যাসার্ধই লাগবে। সূত্রের ক্ষেত্রে কি লাগবে? ব্যাসার্ধ লাগবে, ব্যাস কিন্তু লাগবে না। আমরা ব্যাস জানলে ব্যাসার্ধ সহজে বের করতে পারবো, বাট ব্যাসার্ধটাই বের করতে হবে। ব্যাসার্ধ না বের করলে কিন্তু অঙ্কটা হবে না, ভুল হবে। তাহলে এখানে বলেছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। তাহলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে মানে কি চাইছে? বলটির আয়তন বের করতে চাইছে, তাই না? বলটির আয়তন বের করতে ঘন সেমি বলেছে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? বলটির আয়তন বের করতে হবে। তাহলে আমার আয়তন বের করতে গেলে সেই ব্যাসার্ধটাই লাগবে, আর কিছু লাগবে না। সূত্রের বাকি সূত্র দিয়ে বসিয়ে দিলে সব পেয়ে যাবো। তাহলে প্রথমে বের করবো যে যদি বলটির ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত সেটা বের করে নেব। ঠিক তো, ফার্স্ট কাজ এটাই হবে। তাহলে লিখবো যে বলটির ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি, বলটির দেবো আগে লাইভ ঠিকঠাক একদম, কোনো ইস্যু নেই তো? বলটির ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। তাহলে আমরা কি বললাম? ফার্স্টে কি বের করবো? ব্যাসার্ধ, ঠিক না? ফার্স্টে কি বের করবো? তাহলে লিখবো অতএব বলটির ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান। আমরা কি বলেছি? ব্যাসার্ধ কত হয়? ব্যাসের অর্ধেক। তাহলে ওটা অর্ধেক করলে ব্যাসার্ধ হয়ে যাবে। লিখবো অতএব বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, আমরা এখানে 7/2 করলে ভগ্নাংশ পাবো, মানে দশমিকের একটা মান পাওয়া দরকার নেই। আমাদের 7/2 আকারে রেখে দিলে আমাদের সরল করতে সুবিধা হবে। আমরা যদি 7/2 আকারে রেখে দিই তাহলে আমাদের কি হবে? সরল করতে সুবিধা হবে। আমরা যদি দশমিকে পাই মানটা সেটা পাবো, বাট সেক্ষেত্রে কোনো সরল করতে একটা অসুবিধা হতে পারে। আমরা 7/2 আকারে রেখে দিলে কি হবে না, আমাদের পরবর্তী যে সরলটা করতে হবে আয়তন বের করতে গেলে সেটা বের করা আমাদের ইজি হবে। তাহলে আমরা এইভাবে রেখে দেবো, তাই না? অর্ধেক মানে কি? কাউকে 2 করে তো অর্ধেক হয়ে গেল। এবার আমরা দশমিকের মানটা নিতে পারি, এইভাবে রাখতে পারি। এইভাবে রাখলাম আমাদের অঙ্কের সুবিধার জন্য। এবার কি চেয়েছে? বলটির কত ঘন লোহা আছে, তার মানে আমাদের বলের আয়তন বের করতে চাইছি। তাহলে লিখবো অতএব বলটিতে কত লোহা আছে সমান। এবার লিখবো যে অতএব বলটিতে লোহা আছে সমান, অতএব বলটিতে শর্টপাট খেলার বল বলেছে না, লোহার বল, গোলক তো ওটা, গোলক আকৃতি ঘন বস্তু, তাহলে গোলকেরই সূত্রে হয়ে যাবে। তাহলে বলটিতে লোহার লিখে ফেললাম, লোহা হবে। লোহা আছে সমান। আয়তন সূত্র আমরা কি জেনেছি? আয়তন সূত্র আমরা কি জেনেছি? 4/3 পাই আর কিউব, ঠিক? 4/3 পাই আর কিউব ঘন একক। আচ্ছা, আমি ওপরটা একটু মুছবো, ওপরটা মুছে দিতে পারি? আর ওপরে যা নিচে বলে দেখতে অসুবিধা হবে, আমারও লিখতে অসুবিধা হবে, বাকিতে দেখতে অসুবিধা হবে। এবার কি আমরা শুধু মানগুলো বুঝতে, তাই তো? সমান লিখবো, মানে এইখান থেকে আমরা আসছি, ঠিক তো?
এইখান থেকে আমরা এখানে আসছি 4 এর 3 পাই মানে কত? 5/7 আচ্ছা আর 7 এর 2 তাই না? এখানে আর এর পাওয়ার কত আছে? 3 আছে। 3 আছে। আর এর ঘাত 3 আছে, অর্থাৎ আর এর মানটা 3 বার গুণ আকারে বসবে। ঠিক, তাহলে আর এর মান 7 এর 2 পেয়েছিলাম। তাহলে আমরা 7 এটা কবার লিখবো? 3 বার 3 বার লিখবো। একক কি হবে? ঘন সেমি সেমিতে আছে মানে আয়তনের ক্ষেত্রে ঘন সেমি হবে। এবার দেখ কাটাটি কত সুবিধা হচ্ছে কিনা, ওপরে 7 কেটে যাবে, তাহলে এটা কাটাটি কত সুবিধা, 2 2 4 আবার একটা 2 কেটে গেল। তাহলে এখানে উপরে থাকলো 22 গুণিতক 7 গুণিতক 7, নিচে 3 গুণিতক 2। ঠিক, দুইটা তো 22 দিয়ে কেটে যাবে। হ্যাঁ সেটা কাটা যাবে। ঠিক ঠিক কথা। তাহলে এটা ফের 11 করে দিতে পারি, 11 2 22। তাহলে উপরে থাকলো 11 গুণিতক 7 গুণিতক 7, নিচে থাকলো 3। এটা কাটাটি হবে না, তাহলে কি হয়, 11 এর সঙ্গে 7 গুণ করলে 11 সাথে 77, 77 সাথে কত হবে, 77 সাথে হবে 7 49 9, হাতে 4, 7 49 53, বাই 3 আছে ঘন সেমি। এটা অপ্রকৃত ভগ্নাংশ, সরি মিশ্র ভগ্নাংশ করতে পারি, অপ্রকৃত নয় মিশ্র। এটা তো অপ্রকৃত আছে, কেন এখানে লব বড় আছে না, এটা অপ্রকৃত হয়ে গেছে। তাহলে মিশ্র করে দেবো। মিশ্র করলে সাইডে রাফ করতে হয়, তো রাফ যদি আমরা করি কি হবে, 539 কে 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 3 একে 5 থেকে 3 গেলে 2, 3 নামবে, 3 সাথে 3 থেকে 1 গেলে 2, 9 নামবে, 3 9। তাহলে অবশেষ কত থেকে যাচ্ছে, ভাগশেষ 2। তাহলে 179 পূর্ণ 2 এর 3 ঘন সেমি, ঠিক না, সমান হইটা আমরা এখানে লিখে দিতে পারি 179 পূর্ণ 2 এর 3 ঘন সেমি। তাহলে পেয়ে গেলাম আমরা লোহার যে শর্টকাট বলটা, তার আয়তন মানে কত ঘন সেমি লোহা আছে, পেয়ে গেলাম। বল কোনো সমস্যা হচ্ছে সাইন তো? ঠিক আছে তো, তুলে নাও, দিলে আমরা নেক্সট অঙ্কে যাবো, কোনো অসুবিধা নেই। এটা হয়ে গেলে আমরা নেক্সট অঙ্কে যাবো। হয়েছে, হয়ে গেছে, বাকি দেখ বার কমপ্লিট। তাহলে আমরা নেক্সট অঙ্কে যাবো নাকি, এটা মুছে দিই। এ বোঝা যাচ্ছে তো? একদম বোঝা না গেলে বলতে হবে, ঠিক আছে? কোনো রকম কোনো সমস্যা মনে করলে অবশ্যই বলতে হবে, তখন আমার বোঝাতে সুবিধা হবে। এবার আমরা কোনটা করতে পারি, 6 যেতে পারি, 6 দাগে ওই বাটিতে যেতে পারি, তাই না, যাতে কিছু খাবার নেই। তাহলে অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2 এর 7 বর্গ সেমি পাত লেগেছে। কি বলেছে, অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2 এর 7 বর্গ সেমি কি লেগেছে, পাত লেগেছে। তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখানে অর্ধ গোলাকৃতি বাটি, তাহলে এটা কিন্তু ফাঁপা অর্ধগোলক, এটা নিরর্ধগোলক নয়। বাটি মানে কি, ফাঁপা হবে, ঠিক না, বাটি হলে নিশ্চয়ই ফাঁপা অর্ধগোলক হবে। তাহলে এখানে যে পাদ লেগেছে তার মানে তার অর্ধগোলকের ক্ষেত্রফলটা দিয়েছে। এখানে পাদ লেগেছে মানে কি, অর্ধগোলকের ক্ষেত্রফলটা দিয়েছে। তাহলে আমরা ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রফল কি জানি, 2πr², তাই না। তাহলে প্রথম আমরা ধরে নেব, এখানে ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে, আমরা ব্যাসার্ধ ধরে অঙ্কটা করব, ব্যাসার্ধের মান পেয়ে তার সঙ্গে 2 গুণ করে ব্যাস পেয়ে যাবো, ঠিক না। আমরা তো অঙ্ক করতে গেলে ব্যাসার্ধের মান লাগবে না, ব্যাসের মান লাগবে। তাহলে আমরা ধরে নিব, ধরি বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি, ঠিক আছে। ধরি বাটিটির বা ধরি অর্ধ গোলাকৃতি, আরো ভালো হবে, 5 এর দাগ 6 এর দাগ না, এটা চলছে না। ধরি অর্ধগোলাকৃতি বাটিটির মুখের, আমাদের ব্যাস বের করতে বলেছে, আমরা ব্যাসার্ধ ধরে অঙ্কটা করে নেব, ব্যাসার্ধের মান পেয়ে তার সঙ্গে 2 গুণ করে ব্যাস বলে দেব, ঠিক না। তাহলে লিখবো, ধরি অর্ধগোলাকৃতি বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে
যে আমরা আর ধরছি কেন? কেউ বলতে পারবি যেখানে আমরা আরই ধরছি, এক্স ধরতে পারতাম, ওয়াই ধরতে পারতাম, জেড ধরতে পারতাম, বাট ব্যাসার্ধকে আমরা আর ধরছি না। ব্যাসার্ধের ইংরেজি হচ্ছে রেডিয়াস। রেডিয়াসের প্রথম লেটারটা হচ্ছে আর, এই হিসেবে আমরা আর ধরছি। ঠিক আছে, আমি যদি অন্য কিছু ধরে নিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে না, কিন্তু সাধারণত আমরা আর ধরি। বোঝা গেল? এই কারণে আমরা সাধারণত কি ধরি? আর ধরি। তাহলে ব্যাসার্ধকে আমরা ধরে নিয়েছি। তাহলে বাটি, তাহলে বাটি বললাম ফাঁপা অর্ধ হলো, তাহলে তার সমতলের ক্ষেত্রফল সূত্র কি? 2πr স্কয়ার। কি হবে? 2πr স্কয়ার। তাহলে কোশ্চেন আমরা লিখবো 2πr স্কয়ার সমান যেটা দিয়েছে, তাই না, যে মানটা দিয়েছে, তাহলে লিখবো প্রশ্ন অনুসারে লিখবো 2πr স্কয়ার সমান কত দিয়েছে? 127.2 না? আচ্ছা, 127.2। ঠিক তো? এটাকে আমরা কি করে নেবো? অপূর্ণ ভগ্নাংশ করে নেবো। আমাদের সরল করার জন্য এখানে অপূর্ণ ভগ্নাংশ করলে আমাদের কাজটা ঠিকঠাক করতে সুবিধা হবে। তাহলে বা লিখবো 2 পায়ের মান বসিয়ে দেবো কত? আচ্ছা, ইন্টু আর স্কোয়ার। তাহলে এটা হবে আমাদের, রাফ করে নিই, এটাকে যদি আমরা অপূর্ণ ভগ্নাংশ করি কি হবে? রাফ করলে কি করব? 187 সঙ্গে 7কে গুণ করব। 7 7 49 9 হাতে 4, 7 দিয়ে 14 4 18 8 হাতে 1, 7 থেকে 7 1 8, তাহলে 889। তার সঙ্গে কত যোগ হবে? 2 যোগ হবে, দিলে 800, তাহলে হবে 891। ঘরে যাই গেছে তাই থাকবে বাই 7। এবার লিখবো কি? আমরা বা লিখবো আর স্কয়ার সমান কি লিখবো? তাহলে 891/7 আছে পাশে, 2টা পাশে 1 দিয়ে হবে, আর 22 7 পাশে কি হবে? 7/22 হবে। এবার কি হবে? ওপর নিয়ে 7 7 কেটে গেল। ঠিক তো? এবার আমরা এটাকে 11 দিয়ে কাটবো। 11 2 22। ঠিক, এটাকে 11 দিয়ে কাটলে 11 8 88, 1 থাকলো, আর এই পাশে 1 11 11 কে 11। ঠিক আছে, তাহলে বা আর স্কয়ার সমান কত হবে? 81/2 গুণিতক 2। ঠিক কি না? বা সমান এটাকে লিখতে পারি, 81 কে লিখতে পারি 9 গুণিতক 9 কি বাই 2 গুণিতক 2। এটাও লিখতে পারি। 81 সমান কি লিখতে পারি? 9 গুণিতক 9, নিচে 2 গুণিতক 2। আচ্ছা, নিচেরটা একটু অসুবিধা হয়ে গেল না? ঠিক আছে, খেয়াল হয়নি। আমি লাইনটা উপরে তুলে দিচ্ছি। হ্যাঁ, আমি দুটো লাইন নিচে, দুটো লাইন উপরে তুলে দিচ্ছি। উপরটা বুঝলাম? এই লাইন থেকে উপরে তুলে দিচ্ছি, নিচে আসবে না কেন? এই লাইনটা কত নিচে তুলে দিচ্ছি। হ্যাঁ, এটা উপরে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা এই লাইন থেকে এখানে আসবো। বা আর স্কয়ার সমান 81 বাই কি হলো? 2 গুণিতক 2। এটাকে আমরা 81 কে ভেঙে কি করতে পারি? 9 গুণিতক 9 বাই 2 গুণিতক, কেন করছি? আর স্কয়ার আছে না, আমার আর এর মানটা লাগবে। তাহলে আমরা এখান থেকে করতে পারি বা আর স্কয়ার ইকুয়াল টু কি করতে পারি? 9/2 এর হোল স্কয়ার করতে পারি। আর দুটো 9 এর গুণ আছে উপরে, নিচে দুটো 2 এর গুণ আছে, তাহলে কি 9 এর স্কয়ার নিচে 2 এর স্কয়ার। তাহলে সূচক নিয়ে আমরা কি করতে পারি? 9/2 এর হোল স্কয়ার, ক্লাস 9 এর সূচক শিখেছি, সেখানে নিয়মগুলো আছে। তাহলে বা আর ইকুয়াল টু কি হতে পারে? 9 এর, ঠিক না? আর ইকুয়াল টু কি হতে পারে? 9 এর 2। তাহলে এটা কি হবে? 8টা কার মান ধরেছিলাম? ব্যাসার্ধের মান। 8টা কার মান ধরেছিলাম? তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে ব্যাস পেতে অসুবিধা হবে? ব্যাসার্ধ পাওয়ার পর ব্যাস পেতে কি খুব অসুবিধা আছে? তাহলে লিখবো অতএব অর্ধ গোলাকৃতি বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে এটা আমাদের কি বেরিয়েছে? ব্যাসার্ধ বেরিয়েছে। ব্যাসার্ধের সঙ্গে 2 গুণ করলে ব্যাস পাওয়া যায়। ব্যাস সমান 2 গুণিতক ব্যাসার্ধ। তাহলে লিখবো ব্যাসার্ধ কত? 9 এর 2। তাহলে 2 গুণিতক 9 এর 2 একক কি হবে? সেমি। সেমিতে আছে না, ওখানে 2 কেটে গেলে কত হয়ে যাবে? 9 সেমি। তাহলে ব্যাস হয়ে গেল 9 সেমি। কমপ্লিট। বোঝা গেল? এটা তুলে নাও, নেক্সট অঙ্কে যাবো দিলে আমরা। দেব, বুঝতে অসুবিধা হচ্ছে? দেবব্রত, অসুবিধা নেই তো? অসুবিধা হলে বলতে হবে। তুমি সামনে চলে আসো, তোমার তো প্রবলেম আছে, তোমার একটু দেখার প্রবলেম না, তুমি সামনে চলে আসো, তুমি এপাশে চলে আসো, একদম এপাশে চলে আসো, এপাশে এপাশে আরো সুবিধা হবে। এদিক থেকে আমি আছি না, দেখতে অসুবিধা হবে, এদিক থেকে সুবিধা হবে। ঠিক আছে, এটা কমপ্লিট তো করতে গেলে এটা বুঝতে পারি।
তাহলে আর কটা করবো? 3টে হয়ে গেল আমাদের না? আজকে আর 2টা করবো, বেশি করবো না, বেশি করলে নিতে পারবো না, তাই না? পরের ক্লাসে আমরা বাকিটা করবো, আজকে আবার তার 2টো অঙ্ক করবো। আমরা 1 করলাম, 3 করলাম, 6 করলাম, তাই তো? আমরা এবার 8এরটা করতে পারি। কোনটা করতে পারি? 8এরটা কি বলেছে? একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এখানে ঠিক তাই ব্যাস দিয়েছে, তাই না? আমাকে ভাবতে হবে যে ব্যাস না ব্যাসার্ধ, কারণ আমার লাগবে ব্যাসার্ধ। অঙ্ক করতে কি লাগবে? এখানে ভেবে রাখতে হবে সবসময়, মাথায় রেখে দিতে হবে যে আমাদের লাগবে ব্যাসার্ধ নিয়ে কাজ বাদ। বাট ব্যাস থাকলে ব্যাসার্ধ পেয়ে যাবো, ব্যাসার্ধ থাকলে ব্যাস পেয়ে যাবো। একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? অর্থাৎ একটা বড় গোলক আছে, একটা মূল গোলক আছে, তো ওই গোলকটাকে গলিয়ে দেবো, ঠিক আছে? সিসার গোলক, তাহলে সিসাটা গলে যাবে, আলাদা করতে পারবো গলে গেলে, ঠিক না? দিলে সেই গোলকটাকে গলিয়ে বলেছে যে গোলকগুলো তৈরি করব তাহলে প্রত্যেকের ব্যাসার্ধ কিন্তু 3.5 সেমি হবে, অর্থাৎ প্রত্যেকটা গোলক সমান হবে আয়তন। মূল গোলক থেকে আমরা যে গোলকগুলো তৈরি করব তাদের প্রত্যেকের ব্যাসার্ধ বলা হয়েছে 3.5 সেমি, অর্থাৎ প্রতিটা ছোট গোলকের আয়তন যদি ব্যাসার্ধ সমান হয়, আয়তন কি হবে? সমান হবে। ব্যাসার্ধ একই হলে আয়তন একই হবে, অর্থাৎ একটা মূল গোলককে গলিয়ে সমান আয়তনের কটা গোলক তৈরি করা যাবে। যে ক্ষেত্রে বলে দেওয়া আছে মূল গোলকটার ব্যাস বলা আছে 14 সেমি, আর যে ছোট গোলকগুলো হবে তাদের ব্যাসার্ধ বলা আছে 3.5 সেমি। তাহলে প্রথম কাজ হবে আমাদের যে নিরেট সিসার যদি থাকে, যদি আছে যে নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, আমাদের ব্যাসার্ধ বের করতে হবে। কি বের করতে হবে? ব্যাসার্ধ। তাহলে লিখবো যে এটা কত 8এর দাগ, লিখবো যে নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। নিরেট সিসার গোলকের ব্যাসার্ধ কত? 14 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? 7 সেমি হবে। অতএব ব্যাসার্ধ সমান বাই 2, অর্ধেক হয়ে যাবে না? 14/2 সেমি সেমি সমান 7 সেমি। 7 সেমি। 2 সাথে 14 হয় না? এখানে কাটতে পারি, নাও কাটতে পারি। 2 সাথে 14 হয়, তাহলে 7 সেমি হয়ে গেল, আর ব্যাসার্ধ হয়ে গেল। এবার এই জিনিসটা অঙ্কটাকে যদি সহজভাবে করি সহজ হবে, একটু বড় করলে বড় হবে, আমরা সহজে করার চেষ্টা করব। আমি আরেকবার বলি জিনিসটা, যদি একটা গোলককে, বড় গোলককে গলিয়ে সমান আয়তনের কয়েকটা ছোট গোলক তৈরি করা হয়, তাহলে সহজে বের করা, তাহলে কি হবে? তাহলে সমান আয়তনের যে গোলকগুলো হবে, ছোট ছোট গোলকগুলো তৈরি হবে, সেটাকে গলিয়ে সেই ছোট যে গোলকগুলো হলো সমান আয়তন, তাদের আয়তনের সমষ্টি কার সমান হবে? বড় গোলকের আয়তন সমান হবে। কেন? বড় গোলককে গলিয়ে ছোট গোলকগুলো হচ্ছে, তাহলে ছোট গোলকগুলোর আয়তনের সমষ্টি কিন্তু বড় গোলকের আয়তনের সমান হতেই হবে, হবে কি না? তার মানে ধরো যদি তোমাকে যদি একটা সিম্পল ভাবে বলি যে 10 টাকা তোমাকে দেওয়া হলো, কত টাকা দেওয়া হলো? 10 টাকা। 10 টাকা দেওয়া হলো, বলা হলো এই 10 টাকা প্রত্যেককে 2 টাকা করে দিলে কজন পাবে? 5 জন। তাহলে 10/2 করে দেবো। 10 টাকা যদি আমরা প্রত্যেকে 2 টাকা করে দিই 10 টাকা থেকে, তাহলে কজনকে দিতে পারবো? 5 জন। 10/2 ভীষণ পাত। এটা ঠিক সেইভাবে করবো। অর্থাৎ এখানে আমরা কি করবো? মূল গোলকটার আয়তন বাই ছোট গোলকের আয়তন দিলে কটা গোলক হয়ে যাবে? সিম্পল হবে না? না কঠিন করবো? আমরা সহজভাবেই করবো, ঠিক না? কি বললাম ব্যাপারটা বোঝা গেল? আমরা এইভাবেই করবো, একদম জটিল পথে যাবো না। আমাদের অঙ্ক তো ঠিক থাকলে হবে, আমরা যে সহজ পদ্ধতি বললেই সোজা, মানে ভালো। আমরা যত সহজ পদ্ধতি করবো আমাদের বুঝতে সুবিধা, মাস্টারেরও ভালো লাগবে যে না সহজ পদ্ধতিতে করেছে, জটিল পদ্ধতি অবলম্বন করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা লিখবো প্রশ্নানুসারের কথা লিখে একদম ডিরেক্ট চলে যাবো, যে প্রশ্নানুসারে লিখবো নির্ণয় গোলকের সংখ্যা সমান, একদম ডিরেক্ট, ঠিক আছে? লিখবো, আমি যে উদাহরণটা দিলাম বোঝা গেছে তো? প্রশ্নানুসারে নির্ণয়, তাহলে মূল গোলকের আমরা কি ব্যাসার্ধ বের করে নিয়েছি, তাহলে ব্যাসার্ধ পেলে আয়তন পেতে কতক্ষণ? সূত্রে বসিয়ে দেবো। তাহলে লিখবো প্রশ্নানুসারে নির্ণয় সংখ্যা, সমান। তাহলে মূল গোলকের আয়তন কত হবে? 4/3 পাই আর কি, তার ক্ষেত্রে আর হচ্ছে 7, 7 আর ছোট গোলকগুলো যে হবে সমান আয়তনের 3.5 4/3 পাই আর কি, এক্ষেত্রে আর হচ্ছে 3.5, এই তো? তাহলে কি লিখবো? 4/3 পাই, সেক্ষেত্রে 7 3 বার হবে, 7 into 7 ঠিক? আর কিউব আমরা ডিরেক্ট বসিয়ে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা,
সমান চিহ্নটা কিন্তু একটু নিচে করে দিই, বাইটা একটু নিচে হলো না, এই সোজা থাকবে, ঠিক আছে। বাই হবে 3.5, এখানে পাই, এক্ষেত্রে 8টা হচ্ছে কত 3.5, তাহলে এটা কবার গুণ হবে। এবার এখানে কিন্তু একক থাকবে না, কেন থাকবে না, ওপরে আয়তনের একক নিচে আয়তনের একক কেটে যাবে, তাহলে এখানে সংখ্যাটা চলে আসবে যে টি কটি, আয়তনের একক এখানে থাকবে না, কেন ওপরে আয়তনের একক নিচে আয়তনের একক, তাহলে সেগুলো কি হবে কেটে যাবে, ওপর নিচ তো একই একক না, কেটে যাবে। এবার আমরা কি করতে পারি সহজে, এটাও সরল করাটাও সহজে করবো, একদম সহজে করবো। 3.5 কেটে দেবো, পাইয়ের মান আমার বসানোর প্রয়োজন নেই, পাই পাই। এবার কি হবে 7কে 3.5 দিয়ে ভাগ করলে ভাগফল 2 হয়, 7কে 3.5 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, অর্থাৎ 3.5কে 2 দিয়ে গুণ করলে 7 হয়, সোজা কথা। 3.5কে 2 দিয়ে গুণ করলে তাহলে 3.5 2 এ 7, একই হয় প্রত্যেকটা, 3.5 2 এ 7, 3.5 2 এ, তাহলে কত হয়ে গেল সরল করো, 2 2 4 8, তাহলে অঙ্কটা কত সোজা হলো, 2 2 4 8, একদম সোজা হলো কিনা। জটিল ভাবে করলে অনেক জটিল হয়ে যেত, আমরা সিম্পল হয়ে সবসময় ধরবো না, কঠিন রাস্তা ধরবো, আমাদের যেভাবে সহজ হবে সেভাবে আমরা করবো, তাহলে এটা একদম সহজ পদ্ধতি, এক্ষেত্রে একদম অঙ্ক ঠিক থাকবে, কোনো ভুল থাকবে না, ঠিক আছে, একদম সহজ হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল, তোলা হয়েছে কি, আর একটা করবো, কোনটা করবো, 12টাই করি নাকি, আজকে এই 5টা অঙ্ক করা হোক, লাস্টে আমরা 12টাই করি। 12টা প্রত্যেকে একটু প্রশ্নটা পড়ো, একটু মানে প্রশ্নটা যদি আমার ক্লিয়ার হয় অঙ্কটা কিন্তু ক্লিয়ার হবে, মানে প্রশ্নটা একটু বুঝতে হবে, ছবিটা বুঝতে হবে কি বলতে চাইছে, ওইটা একটু ক্লিয়ার হয়ে গেলে অঙ্কটা কিন্তু কঠিন নয়, প্রশ্ন বোঝাটা কঠিন, এই প্রশ্নটা একটু বুঝতে পারলে অঙ্ক করতে কঠিন না, প্রশ্নটা বুঝে নিতে হবে। এর প্রত্যেকে একবার পড়ো প্রশ্নটা কি বলতে চাইছে। পড়া যায়, পড়া হয়েছে প্রত্যেকের, আমি একবার পড়ছি। একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়, ঠিক আছে। বলা হচ্ছে একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়, এটা বলে দিয়েছে, এটাই হচ্ছে কন্ডিশন। এবার কি বের করতে দিয়েছে, লাইভ ঠিকঠাক একদম, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। কি বলছে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। বেশ, তাহলে আমরা একটা কি বুঝতে পারছি এখান থেকে, একটু প্রশ্নটা কি বুঝছি না, একটা ধাতব গোলক ছিল তার উপরে দুটো কেটে নেওয়া হয়েছে, কেমন ভাবে কিছু বলেন, এমন ভাবে কাটা হয়েছে সেটাই তো বুঝতে হবে, যে তাতে যেমন ভাবে কাটা হয়েছে তাতে কি হয়েছে না, যে নতুন গোলকটা হয়েছে তার বক্রতলের ক্ষেত্রফলটা আগের গোলকের অর্ধেক, আগের গোলকের কি হয়েছে, এমন ভাবে কাটা হয়েছে নতুন যে গোলকটা পেয়েছি তার সেই নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা আগের গোলকের অর্ধেক হয়েছে, তাহলে আমরা ধরে নেব, ধরি মূল গোলকের ব্যাসার্ধ ধরে নেব আর নতুন গোলকের ব্যাসার্ধ ধরে নেব, তাহলে মূল গোলকের ব্যাসার্ধ নিশ্চয়ই বড় হবে, নতুন গোলকের ব্যাসার্ধ ছোট হবে, তাই আমরা মূল গোলকের ব্যাসার্ধকে বড় হিসেবে ধরবো, নতুন গোলকের ব্যাসার্ধকে ছোট হিসেবে ধরবো, ঠিক আছে। তাহলে লিখবো ধরি মূল গোলকের ব্যাসার্ধ সমান বড় আর একক, ঠিক আছে, আর এবং নতুন গোলকের ব্যাসার্ধ সমান কি লিখবো, ছোট আর একক। মানে এখানে কি বলেছে, যে এভাবে কাটার ফলে কি হয়েছে, যে কেটে নেওয়া অংশ আরে নতুন গোলকের যে বক্রতল তার ক্ষেত্রফলটা আগের গোলক মানে মূল গোলকের কি হয়েছে অর্ধেক, তাহলে আমরা মূল গোলকের ব্যাসার্ধ ধরে নিয়েছি, নতুন গোলকের ব্যাসার্ধ ধরেছি, তাহলে কোসাইন একটা আমরা এখান থেকে ইকুয়েশন পাবো, ঠিক না। এই গোলকের ক্ষেত্রে মানে এই নতুন গোলকের ক্ষেত্রফলটা কি হবে, মূল গোলকের অর্থাৎ আগের গোলকের অর্ধেক হয়ে যাবে, তাহলে লিখবো প্রশ্নানুসারে কি লিখবো, প্রশ্নানুসারে লিখবো যে 4 পাই স্মল আর স্কোয়ার ইকুয়াল টু 4 পাই বিগ আর স্কোয়ার বাই কি হবে অর্ধেক, নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফলটা আগের গোলকের বক্ষতলের ক্ষেত্রফল অর্ধেক, তাহলে অর্ধেক মানে বাই 2 করে দিয়েছি, ঠিক। এবারে এখানে কি করতে পারি, উভয় পক্ষে 4 পাই কেটে যাবে, তাহলে বা
আর স্কোয়ার সমান মানে ছোট আর স্কোয়ার সমান বড় আর স্কোয়ার বাই 2, তাই না? তাহলে উভয়কে যদি আমরা বর্গমূল করে দিই, স্কোয়ার রুট করে দিই, তাহলে স্মল আর সমান কি হবে বিগ আর বাই √2, উভয়কে আমরা কি করে দেবো বর্গমূল মানে স্কোয়ার রুট করে দেবো। তাহলে লিখবো বা ছোট আর ইকুয়াল টু বড় আর বাই √2, আমরা ব্যাখ্যাটা লিখে দিতে পারি উভয়পক্ষে বর্গমূল করে পাই, উভয়পক্ষে বর্গমূল করে পাই। আর নিচে যাবো না, উপরে যাবো, ঠিক আছে? এতটা তোলা হয়েছে যে ছোট আর ইকুয়াল টু বড় বাই √2, এখান থেকে আমরা একটা উপরে যাবো, উপরটা বুঝতে পারি বলো। প্রশ্ন অনুসারে এখানে বলেছে কি যে নতুন গোলকের ব্যাসার্ধ কত ধরেছি ছোট আর, তাহলে তার বক্রতল কত হবে 4 বাই ছোট আর স্কয়ার। তা সেটা কি বলছে যে আগের গোলকের ক্ষেত্রফল অর্ধেক, তাহলে আগের গোলকের ব্যাসার্ধ কত ধরেছি তার ক্ষেত্র 4 বাই বড় আর স্কয়ার, অর্ধেক মানে বাই 2, অর্ধেক হবে বলেছে, তাহলে তার ক্ষেত্রফল অর্ধেক করে দিয়েছি। এটা বইতে বলেছে না যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ক্ষেত্রফলের অর্ধেক, তাই অর্ধেক করেছে। না বোঝা গেল না? বোঝা গেল তো? অর্ধেক করে মানে হয়েছে বলেই আমরা অর্ধেক করে দিয়েছি, বইতেই বলেছে যে অর্ধেক। এইভাবে ইকুয়েশনটা সেই বই থেকেই পাওয়া হয়েছে, ঠিক আছে? ভাষাটা বুঝতে পারলে এটা বুঝতে পারবে, হয়েছে? ক্লিয়ার তো? উপরটা বুঝলাম। তাহলে এখান থেকে আমরা যদি আসি কি হবে, বা আমি একটু ঘুরিয়ে দিচ্ছি যে √2 ছোট আর সমান বড় আর, তাই না? বা লিখতে পারি বড় আর সমান √2 ছোট আর। এই সমীকরণটা যে হলো এই মানটা আমাদের লাগবে অঙ্কটা করতে, এটা তাই আমাদের বের করে রাখতে হলো, মানে বড় আর ছোট আর সম্পর্কটা আমরা এখান থেকে পেলাম, এই মানটা কিন্তু পরবর্তীতে লাগবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, এটা পেয়ে গেলাম, ঠিক আছে? নিচের পার্টটা মুছে দিচ্ছি। এবার কি বলেছে, এবার সেই আমরা একই রকম যাবো, ডিরেক্ট অঙ্কে চলে যাবো, মানে উত্তরে চলে যাবো। বলেছে তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত কত হবে। তাহলে দেখো অবশিষ্ট গোলক না, তার আয়তন কি করে হয়, ধরো অবশিষ্ট গোলকের আয়তন কি করে পাবো, গোলকের একটা আয়তন ছিল, এটা গোলকের আয়তন ছিল, তার থেকে যে পরিমাণটা কেটে নিয়েছি তার আয়তন বাদ দিতে হবে। কি গোলকের আয়তন তো ছিল, তাহলে সেখান থেকে যদি কিছু অংশ কেটে নেওয়া হয় তাহলে তার অবশিষ্ট আয়তন কত থাকবে না, মূল গোলকের আয়তন যা ছিল তার থেকে অবশিষ্ট গোলকের আয়তনটা মানে যেটা কেটে নেওয়া হয়েছে যে অংশটা সেই টুকুর আয়তন বাদ দিয়ে দিতে হবে, দিলে অবশিষ্ট গোলকের আয়তন পাবো। আমার কাছে 10 টাকা ছিল, 2 টাকা নিয়ে নিয়েছে কেউ, অবশিষ্ট টাকাটা কত হবে, 10 টাকা ছিল তার থেকে যেটা নিয়ে নিয়েছে সেটা বাদ দিতে হবে, তাহলে 10 + 2। একইভাবে এখানে অবশিষ্ট গোলকের আয়তনটা হবে কি না, প্রথম গোলকটা যে অবস্থায় ছিল মানে গোলকের আয়তনটা যা ছিল সেই আয়তন থেকে যে অংশটা নিয়ে নেওয়া হয়েছে সেই অংশের আয়তনটা বাদ দিতে হবে, দিলেই তো অবশিষ্ট গোলকের আয়তন পাবো, ঠিক? এটা সেইভাবে করবো। আমরা এখানে কি লিখবো, এবার লিখবো অতএব কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত সমান, একদম ডেট লিখবো, লিখবো কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত সমান। তাহলে কেটে নেওয়া অংশের ব্যাসার্ধ কত ছোট আর, তাহলে তার আয়তন হবে 4/3 পাই ছোট আর কিউব, তার আয়তন কত হবে 4/3 পাই। তাহলে এইটাই তো কেটে নেওয়া হয়েছে না, এই অংশটাই তো কেটে নেওয়া হয়েছে, তাহলে মূল যে গোলকটা তার ব্যাসার্ধ ছিল বড় আর, তাহলে তার আয়তন হবে 4/3 পাই বড় আর কিউব, তার থেকে এটা বাদ দিতে হবে, ঠিক কি না? তাহলে ইস্টু কি হবে 4/3 পাই বড় আর কিউব মাইনাস 4/3 পাই ছোট আর। ঠিক। এটাকে আমি স্টেপ জাম দিয়ে করতে পারতাম, আমি ভেঙে করলাম, পরের স্টেপে যাচ্ছি, সূত্র আকারে করতে পারতাম। তাহলে অনুপাতটা কি হবে না 4/3 পাই ছোট আর কিউব ইস্টু এখানে কি 4/3 পাই কমন যাবে, কমন যাবে 4/3 পাই কমন যাবে, দুটো পদেই আছে। তাহলে এখানে আমরা কি করব, দ্বিতীয় বন্ধনী লাগিয়ে 4/3 পাইটাকে কমন নেব, দিলে বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব, ঠিক তো? আর নিচে লিখতে পারবো না, উপরে যাবো, উপরটা কি হয়েছে মানে উপরের কাজটা হয়ে গেছে তো, বাট এখানে আমাদের এটা কিন্তু মনে রেখে দিতে হবে, কি মনে রাখতে হবে, বড় আর সমান √2 ছোট আর। তাহলে এটা আমরা সাইডে লিখে রাখি আমরা, তাই না? এটা কিন্তু আমাদের লাগবে।
ঠিক আছে, তাহলে সমান কি লিখবো, 4/3 পাই ছোট আরের কিউব অনুপাত চিহ্ন দেবো, 4/3 পাই কমন আছে রাখবো, তারপরে কি লিখবো, বড় আর জায়গা কি লিখবো, বড় আর জায়গা √2 ছোট আর, এবার কিউব হলে এটারও কিউব হবে, তাহলে আমি এখানে বের করে নিই, বা লিখতে পারি কি যে বড় আরের কিউব সমান কত হবে, এটার হোল কিউব হবে, √2 ছোট আরের হোল কিউব, যার মানটা কি √2 কিউব করলে কত হবে, 3টে √2 গুণ করলে 2√2, আর এর কিউব করলে আর এর কিউব, তাহলে 2√2 ছোট আরের কিউব, তাহলে আমাদের এই মানটা এই বড় আর কিউবের জায়গায় বসিয়ে দেবো, এটা তো পেলাম, তাহলে কি লিখবো, 2√2 ছোট আরের কিউব বিযুক্ত ছোট আরের কিউব, ঠিক কি না, ক্লিয়ার তো, বেশ, তাহলে লিখবো 4/3 পাই ছোট আরের কিউব ইস টু 4/3 পাই, এখানে দেখো আবার একটা কমন চলে এসেছে, আর কিউবও কমন চলে এসেছে, এই পদে আর কিউব পাচ্ছি, এটাও কমন আসবে, তাহলে লিখবো 4/3 পাই ছোট আরের কিউবটা কমন, তাহলে এখানে কি থাকবে 2√2, এখানে কিছু না থাকার অর্থ কত, 1 আর কিউব, তার সঙ্গে 1 গুণ করলে আর কিউব হয়, তাহলে আর কিউব কমন মানে এখানে কি থাকবে, 1 থাকবে। এবার দেখো উভয় পক্ষে এইটা কমন, এটা পুরো বাদ দিয়ে দিতে হবে, কেটে দিতে হবে, তাহলে এখানে কিছু না থাকার অর্থ 1 থাকলো, আর এখানে এটা পুরো কেটে গেল, তাহলে এই পাশে থাকলো কত 1, এবার থাকলো 2√2 -1, এটাই অনুপাত, এটাই অনুপাত, কেটে নেওয়া অংশ আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত, ঠিক আছে, ক্লিয়ার। আর এই পর্যন্ত, অন্য কোনো একদিন আবার গোলকের বাকি সময় করা হবে, ঠিক আছে, এই পর্যন্ত দেখলে না তোমরা।